চিকিৎসা জীবনের শুরুটা আসলে সবারই আমরা যারা মধ্যবিত্ত তাদের খুব একটা ভালো হয় না, কারণ কি আমাদের জানেন আপনারা যে এমবিবিএস গ্র্যাজুয়েশন শেষ করার পর পোস্ট গ্র্যাজুয়েশনে বড় একটা চাপ তৈরি হয়। এই চাপটা সামলিয়ে ওঠাটা আমাদের প্রাথমিক শুরুটা আসলেই খুব একটা প্লিজেন্ট হয় না। আর অনকোলজিতে আসার এটা আমার একটা গল্প, আমার জীবনে একটা গল্প আছে, সেটা একটু বলি। সেটা হচ্ছে যে আমার ফ্রেন্ডের ক্যান্সার হলো, ও 2004 সালে। ওকে ইন্ডিয়াতে নিয়ে গেলাম টাটা মেমোরিয়াল হসপিটালে। ওর সাথে আর কেউ নেই, ওকে যাওয়ার মতো কেউ নেই, আমি আর ও দুজনে গেলাম। ওখানে যে তখন থেকে আমিও ভাবতাম যে ক্যান্সার মরণবেদী, ক্যান্সার হলে মানুষ বাঁচে না, এরকম একটা নেগেটিভ ধারণা আমাদের সমাজে একটা সময় 80 দশকের দিকে ছিল। আমিও ওরকম একটা ধারণা আমার মাথায়ও ছিল। আমি ওখানে যাওয়ার পরে একজন লোকের কথা আমার মনে আছে, কলকাতার একজন রোগী, একদম ময়লা একটা ধুতি, ময়লা একটা ফতুয়া পরে, সে ফাইলটা বগলে করে সে হাঁটতে এমনভাবে কনফিডেন্টলি হাঁটতেছে, সে ক্যান্সার সার্ভাইভার। তার সাথে আমি কথা বলার পর আমার ভাবনা চেঞ্জ হয়ে গেল যে ক্যান্সার রোগ ভালো হয়, ক্যান্সার রোগের মানে এই যে সার্ভাইভার, একদম সুস্থ একজন মানুষ। তারপরে আমি দেশে এসে আমার ফ্রেন্ডের চিকিৎসা শেষ করে দেশে আসলাম। দেশে এসে আমি চিন্তা করলাম ক্যান্সার নিয়ে কেরিয়ার করবো। আমি অনকোলজিতে আসলাম। চোখে পড়ার মতো পরিবর্তন আমাদের দেশে আছে। যেমন গত 15 বছরে ক্যান্সারের অভূতপূর্ণ পরিবর্তন সাধিত হয়েছে। আমাদের একজন স্যারের নাম আমাদের নিতে হয়, প্রফেসর ABMF করিম স্যার। উনি হল্যান্ডে ছিলেন, উনি ইউরোপিয়ান ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন, আমাদের দেশের এই মাটিরই সন্তান। উনি আমাদের দেশে এসে আমাদের বিজ্ঞ কিছু লিডার তৈরি করলেন, ক্যান্সার লিডার তৈরি। এইটা হলো আমাদের দেশে একটা বড় একটা মাইল ফলক শুরু হয়েছিল। আমাদের দেশে প্রথম সিনিয়র যারা এই দেশে ক্যান্সারটা শুরু করেছিল, আমাদের দেশে ক্যান্সার কিন্তু শুরু হয়েছে 53 সালে। এই দেশে একটা কুমুদিনী হাসপাতালে শুরু হয়, ঢাকা মেডিকেল শুরু হয়। এটা অনেক আগে শুরু, একটা রেডিওথেরাপি মেশিন নিয়ে ক্যান্সার শুরু হয়। আমাদের এখানে 1981 সাল থেকে আমাদের এই হাসপাতালের যাত্রা শুরু হয়। এই হাসপাতালের যাত্রাটা 1981 সাল থেকে শুরু হয়। তো এই যাত্রাটাতে অনেক সিনিয়ররা অনেক তাদের মেধা, অনেক পরিশ্রম দিয়ে এই ক্যান্সারটাকে এখানে, কিন্তু আমাদের লাস্টে যেই 15 বছরের কথা আমি বললাম, সেখানে আমাদের অনেক ব্রিলিয়েন্ট ডক্টর তৈরি হয়েছে, অনেক প্রাইভেট হসপিটাল তৈরি হয়েছে। বাংলাদেশে এখন বিশ্বমানের চিকিৎসা আমরা দিতে পারছি, অনেক সার্জন তৈরি হয়েছে। রেডিওথেরাপি মেশিন বিদেশে যা আছে আমাদের দেশেও তাই আছে। আমি মনে করি আমাদের দেশের সাথে বাহিরের দেশের তো খুব আমি পার্থক্য দেখি না। এইটা তো আমাদের এই লাস্ট 15 বছর মধ্যে এই সাধনগুলো ভেরি র্যাপিড এগুলো হয়েছে। আমাদের ডাক্তার আর রোগীর সাথে একটা আস্থার একটা সংকট আছে, বাংলাদেশে একটা আস্থার সংকট আছে। এই সংকটটা কবে কে শুরু করলো, কীভাবে এটা হলো, এটা যেমন আমাদের দেশে ক্যান্সার ভালো হবে না, আমাদের দেশে একটা আছে যে এটা অনেকটা দেশপ্রেমের অভাবও হতে পারে, জাতীয়তাবাদের অভাব যেগুলো বলে যে আমার দেশের। আমি অন্যান্য দেশে দেখেছি ওদের দেশের ডাক্তার, ওদের দেশে হাসপাতাল, ওদের দেশের পণ্য কিনতে ওরা খুব গর্ববোধ করে। আমাদের দেশে আমাদের এই যে বোধের যে জায়গাটা, এই বোধের জায়গাটার একটা বিষয় আছে। আর কিছু জিনিস আছে আমাদের দেশে, এই সেক্টরটা যেটা হেলথ সেক্টর, যেটা এই হেলথ সেক্টরটাকে যেভাবে সাজানো দরকার, শিক্ষা সেক্টর আর হেলথ সেক্টর, আমি এই দুইটা সেক্টরের কথা আমার কাছে লাগে আমি দেশের একজন সচেতন নাগরিক হিসাবে, যে হেলথ সেক্টরটা যেভাবে সাজানো দরকার সেভাবে সাজানো হয় না। যেমন ডাক্তারদের ট্রেনিং করানো দরকার, উচ্চশিক্ষা এনকারেজ করা দরকার। এই প্রতিষ্ঠানগুলো আমাদের প্রাইভেট মেডিকেল কলেজগুলো, এগুলো একটা মানসম্মত একটা প্রতিষ্ঠান দরকার। করোনাকালীন সময়ে 2020, 2021 তখন তো কোনো রোগী বাইরে যায়নি, কোনো রোগী বাইরে গিয়েছে? আমরা ট্রিটমেন্ট দিয়েছি না? সব রোগী ট্রিটমেন্ট আমাদের। এখনও তো প্রতিবেশী দেশে তো ভিসা বন্ধ করে দিয়েছে, আমরা ট্রিটমেন্ট তো দিচ্ছি। এই যে শ্রদ্ধার জায়গাটা, ভক্তির জায়গাটা, সেটা নষ্ট কে করলো? সেটা নষ্ট কবে হলো, কেন হলো? এটা তো এই নাগরিকরা আর যাবে কোথায়? সবাই কি বাইরে যেতে পারছে? 18 কোটি পপুলেশন, সবার বাইরে যাওয়া তো সম্ভব না। তো একদল লোক তো তারা তো ট্রিটমেন্ট এখানে নিচ্ছে, তারা তো ভালোও হচ্ছে। তাহলে এই সংকটটা নষ্ট করা হয়েছে, এই সংকটটা তৈরি করা হয়েছে, এই আস্থার সংকটটা তৈরি করা হয়েছে। বড় চ্যালেঞ্জ আমি মনে করি যে আমাদের প্রতিষ্ঠানিক কিছু চ্যালেঞ্জ আছে, রাষ্ট্রীয় কিছু চ্যালেঞ্জ আছে, আর আমাদের ব্যক্তিগত কিছু চ্যালেঞ্জ আছে। ব্যক্তিগত চ্যালেঞ্জের মধ্যে আমাদের ক্যান্সার সচেতনতার যে বিষয়টা, এটার একটা বড় একটা বিষয় আছে। আমাদের প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জের মধ্যে আমাদের ম্যান পাওয়ার, আমি মনে করি আরও ম্যান পাওয়ার আমাদের লাগবে। আমাদের এখানে
রেডিওথেরাপি মেশিন প্রতি 10 লক্ষ পপুলেশনে একটা রেডিওথেরাপি মেশিন দরকার। সেই রেডিওথেরাপি মেশিন আমাদের এখানে এখন বলতে গেলে সরকারি সেক্টরের মেশিন প্রায় সব বন্ধ, প্রাইভেট সেক্টরে হাতে গোনা কয়েকটা মেশিন দিয়ে সংকুলন হচ্ছে না। তো এই জায়গাটা আমাদের এত বড় একটা জায়গা, যেটা আমাদের দেশের লোকাল ট্রিটমেন্ট, মানে রেডিওথেরাপিটা একটা লোকাল একটা বড় একটা ট্রিটমেন্টের জায়গা, সার্জারি একটা বড় একটা জায়গা। আমাদের সার্জারি আমি মেডিকেল অনকোলজিস্ট, আমি সিস্টেমিক থেরাপি নিয়ে কাজ করি। আমার সিস্টেমিক থেরাপির জন্য খুব বেশি কিছু প্রয়োজন পড়ে না, একটা রুম দিলে হবে, একটা ওয়ার্ড, নার্স, ডাক্তার, আমাদের রেডিওথেরাপি মানে আমার সিস্টেম মেডিকেল অনকোলজির কাজ হয়ে যাবে। এই জন্য আমাদের এই সহজভাবে যে ভাবনাগুলো, যে আমি যদি একটা রিমোট এরিয়াতে, আজকে বিভাগীয় শহরগুলোতে আমাদের যে হাসপাতালগুলো আছে সেখানে মেডিকেল অনকোলজির এই সেট আপটা, একটু ন্যূনতম এই সেট আপটা দেওয়া, সিস্টেমটা ডেভেলপ করা, রাষ্ট্রীয় পর্যায়ে কিছু পদক্ষেপ নেওয়া। রাষ্ট্রীয় পর্যায়ে পদক্ষেপ নেওয়া, যেমন আমরা রাষ্ট্রীয় পর্যায়ে যখনই পদক্ষেপ নিয়েছে সেই রোগ কিন্তু ইরেডিকেশন হয়েছে। আপনি ইপিআই ডিজিজগুলো দেখেন, টিভিটা দেখেন। আমরা টিভি যখন আমরা বেশি না, এই 10-15 বছর আগে আমার মনে হচ্ছে 15-20 বছর আগে টিভি নিয়ে সরকার মানে একটা তুমুল একটা আলোড়ন তৈরি করলো। টিভিতে গান, বিজ্ঞাপন, তারপর 2 সপ্তাহের কাশি হলে ডাক্তার কাছে যেতে হবে। এই যে একটা মাস মিডিয়াতে যে সচেতনতাটা, এই সচেতনতা দিয়ে বিলবোর্ড করা, প্রতিটি উপজেলা হেলথ কমপ্লেক্সে বড় বড় বিলবোর্ড, এই হলে টিভি হয়, এই করলে ডাক্তার কাছে যেতে, এইটা যখন তখন মানুষের মাথার মধ্যে টেনে যায়, এই তো আগে তো আমরা জানতাম যক্ষা নাই রক্ষা, এখন তো আমাদের এটা কেউ ভাবে না, আমরা যক্ষা এখন নিয়ন্ত্রণ করে ফেলেছি, আমরা জয় করে ফেলেছি, ক্যান্সারকে আমরা জয় করে ফেলবো। ক্যান্সার প্রতিরোধে আমার জানা দরকার ক্যান্সার কি কারণে আমার কোন অভ্যাসটা থেকে ক্যান্সার হচ্ছে। ক্যান্সার একটা বড় অভ্যাস হচ্ছে আমাদের দেশে একটা টোবাকো থেকে বহু রকমের ক্যান্সার। টোবাকোর শরীরের মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা না যেখানে ইফেক্ট না ফেলে, ক্যান্সার থেকে শুরু করে আদার্স অন্যান্য ডিজিজ। টোবাকোটা আমাদের দেশে একটা বড় একটা অভিশাপ, একটা হয়ে দাঁড়িয়েছে। এটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে আমাদের দেশে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, এইটা আমরা পাত্তা দিচ্ছি না। আমরা স্থূল হয়ে যাচ্ছি। আমাদের শারীরিক কর্মস্থল মানে কর্মক্ষমতা, আমাদের এখন ব্রেনের কাজ করি আমরা। গাড়ি থেকে বাসা থেকে গাড়ি জেনে উঠি, অফিসে আসি, অফিসে উঠে লিফটে উঠে আমরা সারাদিন কাজ করলাম, প্রচুর কাজ করলাম, এত রোগী দেখছি, আমার শারীরিক কোনো পরিশ্রম নেই। এই স্থূলকায় হওয়াটা, এই যে শারীরিক ইনঅ্যাক্টিভিটি যেটা। আর আমাদের কিছু ডিজিজের ক্ষেত্রে যেমন আছে আমাদের ওরাল কন্ট্রাসেপটিভ পিল দীর্ঘদিন, যারা ব্রেস্ট ক্যান্সারের জন্য, আবার বাল্যবিবাহতে আমাদের জরায়ু মুখের ক্যান্সার, ফুসফুস ক্যান্সার যেটা আমাদের পরিবেশ থেকে, ধূমপান থেকে, লাইফস্টাইল থেকে। আমি এই সব জিনিসগুলোতে যখন আপনি করবেন যে আমি এগুলো অ্যাভয়েড করব, হেলদি ফুড খাবো। আমাদের জাঙ্ক ফুড এখন কালচার হয়েছে। জাঙ্ক ফুড না খেলে আমার মনে হয় যে আমি এটা খেয়ে নিই, আর আমার ভালো লাগছে না। আমাদের এই জেনারেশন এখন ওদের জাঙ্ক ফুডের প্রতি এত বেশি ঝুঁকে গেছে, সারা ওয়ার্ল্ডেই, এটা আমাদের দেশেই না শুধু, সারা ওয়ার্ল্ডে জাঙ্ক ফুড। জাঙ্ক ফুডটা হেলদি না। আমরা হেলদি ফুড, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ব্যাড হ্যাবিটস, টোবাকো, অ্যালকোহল, এগুলো যখন আমরা একটা রেগুলার লাইফে আসি, একটা নিয়ন্ত্রিত লাইফে যখন আসবো, তখন আমরা এই ক্যান্সার প্রতিরোধ করতে পারবো। ক্যান্সার রোগের মানসিক 4টা চেঞ্জ আসে ক্যান্সার রোগ শোনার সাথে সাথে। এটা একদমই ন্যাচারাল। কারণ এই চেঞ্জটা আসার বড় কারণ হচ্ছে যে এই ক্যান্সার রোগ আমার তো মাথায় সেট করা আছে, ক্যান্সার রোগে তো আমার মরণবিধি, আমি তো মরে যাচ্ছি। এখন যে ক্যান্সার রোগ যে আমরা মানে কিওর করতে পারি, ওয়ার্ল্ডে 1/3 ক্যান্সার কিওরেবল, 1/3 মানে 2/3 ক্যান্সার হয়তো কন্ট্রোলেবল, আমরা করতেছি। আর 1/3 পপুলেশন কিন্তু প্রিভেন্টেবল। আপনি যে ক্যান্সার প্রতিরোধের কথা, আমরা এত বড় একটা জনগোষ্ঠীকে আমরা ক্যান্সার থেকে বাঁচাতে পারবো। আমরা 30-40% পপুলেশনকে বাঁচাতে পারি আমরা। ফার্স্ট ওয়ার্ল্ডে আরও বেশি পারি। ওদের স্ক্রিনিং আছে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে, এগুলো একদম ইনস্টিটিউশনাল প্রোগ্রাম আছে, রাষ্ট্রীয় প্রোগ্রামের মধ্যে ওরা আসে। ফলে আমাদের এই প্রোগ্রামগুলো আমাদের সেট আপ করা না। এই সেট আপগুলো করতে পারলে আমরা আর যারা মানসিক ভয় যেটা পাচ্ছে, তাদেরকে যদি আমি বুঝাতে পারি যে ক্যান্সার ভালো হয়ে যাবে, ক্যান্সার নিরাময়যোগ্য, প্রথমেই ক্যান্সার ধরা পড়লে আমরা ক্যান্সার কিওর করে ফেলতে পারতেছি। এই ক্যাম্পেইনটা, এই মেসেজটা আমাদের মাস পপুলেশনে নেই। মাস পপুলেশন এই মেসেজটা পেলে তাহলে ভয়টা, আগে মৃত্যুর ভয়টা, যেটা মৃত্যু না,
এটা মৃত্যু না, তখন ভয়টা কমে যাবে। বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় মানে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা এবং যে কোনো চিকিৎসাতে আমার পার্সোনাল মতামত হচ্ছে বাংলাদেশে প্রথমেই যেটা করতে হবে, বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, আমলা যারা আছেন তারা বাংলাদেশ চিকিৎসা নেবেন। তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা যেদিন শুরু হবে সেদিন ঢাকা মেডিকেল দাঁড়িয়ে যাবে। ক্যান্সার হসপিটালে যেদিন চিকিৎসা শুরু হবে সেদিন ক্যান্সার হসপিটাল বিশ্বমানের ক্যান্সার হসপিটাল হয়ে যাবে। আমাদের এই যে আস্থার সংকট বললেন না, এই আস্থার সংকটটা ওখান থেকে। আমাদের রাষ্ট্রপতির মানে রাষ্ট্রীয় কর্মসূচিতে হলো বাইরে হেলথ চেক আপ। রাষ্ট্রপতির হেলথ চেক আপ আমার দেশে হইতে হবে। দেশে আমার হেলথ চেক আপ শুরু হোক, তখন বাকি সবাই ভাববে যে না, এই দেশে চিকিৎসা আমাদের আমরাই পারি, ক্যান্সার জয় আমরাই পারি। সবাই ভালো থাকবেন। এবারে বিশ্ব ক্যান্সার দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক। আমরা ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি সবাই, আমি আজকে যে কথার মধ্যে যেগুলো আসলো, যে আমাদের ডাক্তার, জনগণ, রাষ্ট্র, সরকার, সবাই, মিডিয়া, সব একসাথে এসে যখন আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ল্যাবরেটরিজ, আমরা এই ক্যান্সারকে আমরা জয় করব। ক্যান্সার জয় এখন আমাদের হাতের মুঠোয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।